হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে যে অবস্থায় আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় নিয়ে। বিশেষ করে 2020 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের কথা বিবেচনা করে তোমরা দীর্ঘদিন ধরে পড়ালেখা থেকে দূরে আসো, শিক্ষকদের কাছ থেকে দূরে আসো, তোমাদের কথা বিবেচনা করে আমি ক্লাস নিয়ে আসছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে এই অধ্যায়ে দুইটি অংশ রয়েছে। একটি অংশে বিভিন্ন ধরনের আয় ব্যয়ের বাজেট নিয়ে আলোচনা করা আছে, প্লাস অঙ্ক দেওয়া আছে। দ্বিতীয় অংশে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ নিয়ে কথা বলা আছে, অর্থাৎ অঙ্ক করা আছে। তোমাদের প্রথম অংশ থেকে সাধারণত বোর্ড পরীক্ষায় অঙ্ক আসে না, এবং দ্বিতীয় অংশ থেকে তোমাদের অঙ্ক আসে। তো সেহেতু আমি দ্বিতীয় অংশ ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ এই অংশ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আজকে প্রথম ক্লাসে তোমাদের প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সূত্রগুলো কিভাবে তোমরা শিখবে, কিভাবে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে তা নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রথমে আমরা দেখি এই অধ্যায়ে আমরা কি কি কাজ করব, অর্থাৎ কি কি করণীয়। এই অধ্যায়ে যা করণীয় তা জানার আগে কতিপয় শব্দের সাথে আমাদের পরিচয় হতে হয়। যেমন 1 নম্বরে পরিবর্তনশীল ব্যয়। ব্যয় 2 নম্বরে স্থায়ী ব্যয়। 3 নম্বরে কন্ট্রিবিউশন মার্জিন অথবা দত্তাংশ অথবা অনুদান প্রান্ত 4 নম্বরে মুনাফা। 5 নম্বরে সমচ্ছেদ বিন্দু বা বিক্রয় একক। 6 নম্বরে সমচ্ছেদ বিন্দু বা বিক্রয় টাকা। 7 নম্বরে প্রয়োজনীয় বিক্রয়। 8 নম্বরে নিরাপত্তা প্রান্ত। এই শব্দগুলোর সাথে তোমাদের পরিচিত হওয়া দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কোনো একটি প্রকল্প নিতে গেলে, কোনো একটি ব্যবসা গঠন করতে গেলে, কোনো একটি উৎপাদনমূলক ব্যবসা গঠন করতে গেলে তোমাদের পূর্ব পরিকল্পনা করতে হয়, বিচার বিশ্লেষণ করে দেখতে হয় যে এই ব্যবসায় মুনাফা কী পরিমাণ হবে, কী পরিমাণ ব্যয় হবে, কী পরিমাণ পণ্য বিক্রয় করলে আমাদের ব্যয় উঠে আসবে অথবা সমান সমান হবে, কী পরিমাণ পণ্য বিক্রি করলে আয় ব্যয় সমান সমান হবে, এগুলো তোমাদের বিশ্লেষণ করে দেখতে হয়। সেই লক্ষ্যে মূলত এই অধ্যায়টা আলোচনা করা আছে। এখানে আমি প্রথমে লিখেছি পরিবর্তনশীল ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, পরিবর্তনশীল ব্যয় কি? যে ব্যয় পরিবর্তন হয়, অর্থাৎ যে ব্যয় একক প্রতি স্থির এবং পরিমাণে, অর্থাৎ মোটের উপরে পরিবর্তন হয়। আবার স্থির ব্যয়, যে ব্যয় প্রতি মাসে সমান পরিমাণ দিতে হয়,
বা প্রতি বছর সমান পরিমাণ দিতে হয়। এর ব্যয় কোনো ধরনের কমবে বা বাড়বে না। এবার আসি কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ বা অনুদান প্রান্ত কি। যে পরিমাণ পণ্য বিক্রয় করা হয় এই বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে পাওয়া যায় কন্ট্রিবিউশন মার্জিন। আবার কন্ট্রিবিউশন মার্জিন থেকে স্থির ব্যয় বাদ দিলে পাওয়া যায় মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কন্ট্রিবিউশন মার্জিন এর বিকল্প নাম দত্তাংশ বা অনুদান প্রান্ত। আমরা সহজভাবে বলতে পারি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে থাকে মোট মুনাফা। এই মোট মুনাফাটাকেই 2-3টা নামে পরিচয় দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা নির্ণয় করব সমচ্ছেদ বিন্দু বা বিক্রয় সূত্রের মাধ্যমে। 2টা সূত্র আছে, 2 বা 3টা সূত্রের মাধ্যমে। এরপর আছে প্রয়োজনীয় বিক্রয় এবং নিরাপত্তা প্রান্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে অনেকগুলো সূত্র রয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো এই কয়েকটা সূত্র তোমরা শিখলে প্রায় 95% প্রশ্নের আনসার করতে পারবে। অর্থাৎ আশা করছি 10 মার্কের আনসার পুরোটা করতে পারবে। আর কখনো যদি সামথিং ডিফারেন্স কিছু আসে তোমরা প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে যেতে পারবে। তো আমি এই কয়েকটা সূত্র নিয়েই তোমাদেরকে আজকে আলোচনা করব। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো মুখস্থ করার আগে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো একটি আয় বিবরণী দেখতে হবে। দেখো আমি কীভাবে আয় বিবরণীটা দেখাই। আয় বিবরণীটার মধ্য থেকেই মূলত সূত্রগুলো শিখতে হয়। দেখো যদি আয় বিবরণীটা এরকম হয়, একদম ছোট্ট করে দেখাবো। ছোট্ট একটা আয় বিবরণী দেখাবো। যদি এরকম হয়, বিবরণ টাকা টাকা, এখানে প্রথমে বিক্রয়, আমি স্টার চিহ্ন দেখাচ্ছি, বাদ পরিবর্তনশীল ব্যয়, ব্যয় বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকে তার নাম কন্ট্রিবিউশন মার্জিন। তার সাথে স্থির ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যাবে তার নাম মুনাফা। শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রটার মাধ্যমে মানে এই আয় বিবরণীটার মাধ্যমে আমাদের আয় বিবরণী এটার মাধ্যমে পরবর্তী সূত্রগুলো আমরা শিখব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম সূত্রটা 1 নম্বরে অনুদান প্রান্ত সমান। শিক্ষার্থীবৃন্দ, আমি আগে কিন্তু লিখেছিলাম কন্ট্রিবিউশন মার্জিনের বিকল্প শব্দগুলো অনুদান প্রান্ত বা দত্তাংশ। তো কখনো কন্ট্রিবিউশন মার্জিন চাইবে, কখনো অনুদান প্রান্ত, কখনো দত্তাংশ। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? বিক্রয় বা পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়, ব্যয়। এরপরে যদি কখনো মুনাফা চায়, মুনাফা সমান বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়, ব্যয় বিয়োগ স্থির ব্যয়, এভাবে নির্ণয় করা যায়। এবার শিক্ষার্থীবৃন্দ, আর একটা সূত্র এখানে লেখা যায়, যেখানে অনুদান প্রান্ত লিখেছি সেখানে আর একটা সূত্র তৈরি করতে পারি, অনুদান প্রান্ত অনুপাত। কিভাবে নির্ণয় করতে হয় দেখো, 3 নম্বরে অনুদান
প্রান্ত অনুপাত সমান অনুদান প্রান্ত বাই বিক্রয় গুণন 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে কোনো অনুপাত তৈরি করতে হয় বিক্রয়ের উপরে, ব্যাপারটা মনে রাখবে। আমরা যদি কখনো পরিবর্তনশীল ব্যয় অনুপাত নির্ণয় করি তখন বিক্রয় পরিবর্তনশীল ব্যয় এখানে লিখে বাই বিক্রয় গুণ 100 এভাবে তৈরি করতে পারবো। এবার আসি শিক্ষার্থীবৃন্দ, ধরো তুমি একটি মুরগির খামার দিবে। এই মুরগির খামারে প্রাথমিক যে খরচটা যাবে, যে পরিমাণ মূলধন বিনিয়োগ করবে, কি পরিমাণ মুরগি বিক্রয় করলে তোমার বিনিয়োগের টাকা উঠে আসবে, অর্থাৎ সমান সমান হবে, আয় ব্যয় সমান সমান হবে, তা জানার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় সেটা হলো সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়। সমচ্ছেদ বিন্দু বা বিক্রয় আবার দুইভাবে নির্ণয় করা যায়, একটা হলো এককে আর একটা টাকায়। শিক্ষার্থীবৃন্দু দেখো সূত্রগুলো কীভাবে লিখি। 4 নম্বর সূত্র, সমচ্ছেদ বিন্দু। প্রথমে যদি আমরা একক নির্ণয় করি সমান, এখানে লাগবে স্থির ব্যয়, এখানে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম সূত্রে সমচ্ছেদ বিন্দু টাকা যখন নির্ণয় করব, এখানে সমচ্ছেদ বিন্দু অঙ্কের মধ্যে যদি একক চাই, একক বের করার পরে যে পরিমাণ একক হবে সেই একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করলেই পাওয়া যাবে সমচ্ছেদ বিন্দু টাকায়। তো আমরা এখানে লিখব সমচ্ছেদ বিন্দু একক গুণন একক প্রতি বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করার জন্য আরো একটা সূত্র রয়েছে, আমরা একটু উপরে চলে যাই। 6 নম্বরে সমচ্ছেদ বিন্দু টাকা সরাসরি লেখা যাবে কিভাবে, এভাবে স্থির ব্যয় বাই অনুদান প্রান্ত অনুপাত, অনুদান প্রান্ত অনুপাত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলতে পারো স্যার কখন আমি অনুদান প্রান্ত অনুপাত ব্যবহার করব? হ্যাঁ, তোমার উদ্দীপকে যদি অনুদান প্রান্ত অনুপাত বের করার মতো পরিবেশ থাকে, বা গ নম্বরে তোমাকে বলো অনুদান প্রান্ত, বা ক নম্বরে বলো অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা সমচ্ছেদ বিন্দু টাকা বের করার জন্য সরাসরি ওই অনুপাতটা ব্যবহার করতে পারি, এভাবে বেরিয়ে যাবে। এরপরে শিক্ষার্থীবৃন্দ 7 নম্বরের যে সূত্রটা, ধরো তোমার একটা টার্গেট থাকবে যে আমি এত লক্ষ টাকা মুনাফা করবো, বা 5 লক্ষ 10 লক্ষ টাকা মুনাফা করবো, তাহলে আমাদের কি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে, অথবা কত টাকার পণ্য বিক্রয় করতে হবে, এরকম একটা টার্গেট থাকে। এক্ষেত্রে একটা সূত্র আছে, টার্গেট সেলস ইংলিশে বলা হয়, আর বাংলায় তোমাদের প্রয়োজনীয় বিক্রয়। এই প্রয়োজনীয় বিক্রয় বের করার সূত্রটা ঠিক সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের সূত্রের মতোই, শুধুমাত্র সাথে মুনাফাটা যোগ করতে হয়।
দেখো এটা আবার দুইটা সূত্র, প্রয়োজনীয় বিক্রয় বিক্রয় যদি এককে নির্ণয় করি ঠিক আগের মতো স্থির ব্যয় যোগ মুনাফা, অর্থাৎ তোমাদের যে উদ্দীপক উল্লেখ থাকবে যে এত টাকা মুনাফা করতে চাইলে কি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে, সেক্ষেত্রে ওই যে মুনাফার টাকাটা দেওয়া থাকবে উদ্দীপক, ওইখান থেকে মুনাফাটা বসাইতে হবে। কেউ কেউ প্রয়োজনীয় বিক্রয় লেখে, টার্গেট মুনাফা লেখে, কেউ নির্দেশিত মুনাফা লেখে, যেভাবে মুনাফা শব্দটা এখানে লিখতে হবে। আবার ঠিক আগের মতো একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, ঠিক পরবর্তীতে এটা তো আমরা একক নির্ণয় করলাম, যদি টাকায় নির্ণয় করি ঠিক আগের মতো কি একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে চলবে, অথবা আমরা সরাসরি অনুদান প্রান্ত দিয়েও করতে পারবো। আমি 8 নম্বর সূত্রটা দেখাই। প্রয়োজনীয় বিক্রয় টাকা যেভাবে করি স্থির ব্যয় কাজ মুনাফা বাই অনুদান প্রান্ত অনুপাত। এভাবে বের করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে তোমাদের আরো একটা প্রশ্ন চাই, সেটা হলো সমচ্ছেদ বিন্দুর চার্ট, যেটাকে বলা হয় ব্রেক ইভেন চার্ট। এই চার্টটা নির্ণয় করতে বলা হয়। আমি পরবর্তী কোনো একটা ক্লাসে ব্রেক ইভেন চার্ট কীভাবে নির্ণয় করতে হয় দেখিয়ে দিব, অর্থাৎ ওই ক্লাসে আলোচনা করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ প্রথম ক্লাসে আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। আমি এরপরে একে একে তোমাদের কাছে বেশ কিছু লেকচার নিয়ে আসবো এই চ্যাপ্টারের উপরে, যাতে করে তোমরা 20 সালে যে পরীক্ষা অংশগ্রহণ করবে প্রশ্ন আসলেই জানো 10 পাও। আরও একটা ইনফরমেশনের ব্যাপার, শিক্ষার্থীবৃন্দ, তোমরা যাদের ফিনান্স আছে, ফিনান্স ও ব্যাংকিং, প্রথম পত্রে ফিনান্সের মধ্যে 4র্থ অধ্যায় আছে আর্থিক বিশ্লেষণ, ওইখানে কিন্তু তোমাদের এই অঙ্কটা আছে, ওখানে 10 মার্কের প্রশ্ন হয়। তোমাদের যাদের ফিনান্স আছে তাহলে তোমরা এক চ্যাপ্টার করলে ওইখানের চ্যাপ্টার অর্থাৎ 20 মার্ক তোমাদের কমপ্লিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ নয়, যে যেখানে যে অবস্থায় থাকো নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।